প্রাক্তন প্রেমিকের মাধ্যমে গর্ভবতী হওয়ার পর সে যখন আমাকে প্রত্যাখ্যান করলো, লোক লজ্জার বদনাম থেকে বাঁচতে সবকিছু লুকিয়ে পাড়ার একটা সহজ সরল ছেলেকে আমি বিয়ে করে নিলাম। কিন্তু বাসর রাত্রে বিছানা চাদর তুলতে আমি যেটা দেখলাম, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সেই রাত্রে উত্তরে হিমেল হাওয়া দরজার ফাঁক দিয়ে এমন ভাবে ঢুকতেছিল যেন বরফ কোনো শীতল সুই আমার শীত দ্বারা দিয়ে বিঁধে যাচ্ছে। নতুন পাতা বিয়ের বিছানা, সাদা চাদরে তখনও মারের গন্ধ লেগেছিল, আর আমি তার উপরে চুপচাপ করে বসেছিলাম, যেন নিজের জীবনে নিজেই এক আগন্তুক হয়ে গিয়েছি। সাথে লাল রঙে শুভ বিবাহ লেখা চিহ্নগুলো লাগানো ছিল, কিন্তু আমার ভিতরে সবকিছু অশুভ মনে হচ্ছিল। উঠানে কিছুক্ষণ আগেও যে হাসাহাসি শোনা যাচ্ছিল, সেটা ধীরে ধীরে থিতিয়ে এসেছে। শুধু বাসনপত্র ঠুংঠাং শব্দ বাকি ছিল। আমার কাকিমারা সেগুলো পরিষ্কার করতেছিলেন। ঠিক তখনই দরজাটা হালকা করে খুলে গেল। মা ভিতরে এলেন। তিনি তার ভারী শাড়িটা খুলে হালকা একটা শাড়ি জড়িয়ে নিয়েছে, কিন্তু তার চেহারায় ক্লান্তি ঢাকা যাচ্ছিল না। তিনি আমার সামনে গরম জল রাখলেন আর নিচু সুরে বললেন, নে খেয়ে নে, তাহলে পেটটাও গরম থাকবে। আজকের রাতটা কেটে যাক, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তার কাছে ছিল এটা একটা সাধারণ একটা বাক্য, কিন্তু আমার জন্য কেউ একটা গভীর ক্ষতর ভিতরে আলতো করে হাত রাখলো, না বুঝেই যে সেখানে কতটা যন্ত্রণা। তিনি জানতেন না আমার ভিতরে কি ঝড় চলছিল। আমি 11 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলাম, আর এই সন্তান সেই মানুষটা যিনি আমাকে মাঝপথে ছেড়ে গিয়েছে। ওর নাম ছিল সোহেল, যে আমার প্রথম ফোন ধরা বন্ধ করে দিয়েছিল, তারপর সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল। 1 মাস পর শুধু একটা মেসেজ এসেছিল, আমাকে ক্ষমা করে দিও, আমি এইটার জন্য এখনো প্রস্তুত নই। ব্যাস এতটুকুই। যেন আমাদের কোনো সম্পর্কই ছিল না, কোনো দায়বদ্ধতাই ছিল না। মনে হচ্ছিল যেন একটা ভুল ছিল, যেটা মুহূর্তের মধ্যে মুছে ফেলা সম্ভব। যখন আমার মাকে আমি সব ঘটনা খুলে বললাম, তিনি তখন নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তার চোখে রাগ নয়, ভয় ছিল। তিনি যা বললেন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বললেন, আমরা লড়াই করতে পারবো না, এর চেয়ে ভালো হয় তুই অর্জুনকে বিয়ে করে নে। ওই মোড়ের মাথা ছেলেটা অর্জুন, সেই ছেলে যাকে পুরো পাড়ার মানুষ বোকা শোকা আর একটু কম বুদ্ধির বলতো। ও খুব ধীরে কথা বলতো আর প্রতিটি কথায় হাসতো, আর এমন ভাবে হাঁটতো যেন কারো চোট না লাগে। মানুষের চোখে ছিল ও এক সহজ সরল মানুষ। তাকে বোঝাও সহজ, আবার ব্যবহারও করা যায় সহজ। আমি তাকে অনেকবার দেখেছি বাজারে। বয়স্ক মহিলারা বাজার করতে আসলে তাদের ব্যাগ বিনামূল্যে টেনে দিতেন। বৃষ্টির দিন অপরিচিত কেউ যদি কাদার মধ্যে আটকে যেত, ধাক্কা দিয়ে তাদেরকে সাহায্য করতেন। আর একবার আমার পড়ে যাওয়া টাকা কোনো কথা না বলে আমাকে ফিরিয়ে দিতে। ওর চোখে এমন কিছু একটা ছিল যা বাকি দুনিয়ার কাছে ছিল না। গভীর শান্তি, হয়তো বা কোনো গভীরতা, যাকে কেউ বোঝার চেষ্টাই করে। আমি যখন বিয়েতে হ্যাঁ বললাম, তখন আমার মার হাত কাঁপছিল। বিয়েটা এত তাড়াহুড়া করে হলো যে তখনও ফুলের মালাগুলোতে ট্রাকের ধোয়ার গন্ধ লেগেছিল। মানুষ হাসাহাসি করছিল, ফিসফাস করছিল, লাভ লসের হিসাব করছিল। ছেলের বিয়ে হয়ে গেল, মেয়ের বাবার কাছে উদ্ধার হলো। সবারই কিছু না কিছু বলার ছিল, শুধু আমারই কোনো কথা বলার ছিল না। আর এখন সে বিয়ের রাত। অর্জুন আমার থেকে কিছুটা দূরের চেয়ারে বসেছিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অদ্ভুত আচরণ নেই, ছিল শুধু একটা নিস্তব্ধতা, যেটা আমার কাছে শুধু নিজের হৃস্পন্দনের চাইতেও বেশি ভারী মনে হচ্ছিল। তারপরও ধীরে ধীরে বলল, তুমি ক্লান্ত, ঘুমিয়ে পড়ো এখন, আমি নিচে শুয়ে পড়বো। ওর কণ্ঠস্বর লোকে যা বলতো মোটেও তেমন ছিল না। আমি হঠাৎ কড়া সুরে জিজ্ঞাসা করলাম, তোমার কি চাই? কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপরও বালিশের নিচ থেকে একটা খাম বের করে আমার দিকে এগিয়ে দিল। বলল, এটা পড়ে নাও। আমার তখন হাত কাঁপছিল, বুক ধরপড় করছিল। আমার বিন্দু মাত্র ধারণা ছিল না যে ওই কাগজে সত্যটা লেখা আছে, আর সেটা আমার পুরো জীবনকে বদলে দিতে চলেছে। খামটা হাতে নিতেই মনে হচ্ছিল বুকের ভিতরে আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল এই খামটা খুললে আজকে আমার সবকিছু শেষ হয়ে যাবে, হয়তোবা শুরু হবে বড় কোনো দুঃস্বপ্ন। কাপা কাপা হাতে খামটা ছিঁড়ে চিঠিটা বের করলাম। প্রথম লাইনটা পড়ে নিঃশ্বাসটা যেন আমার আটকে গেল। সেখানে লেখা আছে, তুমি যেটা আমার কাছ থেকে লুকাতে চাচ্ছ সেটা আমি অনেক আগেই জানি। আমার হাত থেকে কাগজটা প্রায় পড়ে যাচ্ছিল, চোখটা ঝাপসা হয়ে আসলো। আমি আস্তে আস্তে অর্জুনের দিকে তাকালাম। ওর ভিতরে কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু নীরব এক অস্থিরতা। আমি আবারও চিঠির দিকে তাকালাম। পরের লাইনে লেখা আছে, তুমি যখন ডাক্তারখানায় গিয়েছিলে আমি বাহিরে দাঁড়িয়েছিলাম। আমি সব শুনে ফেলেছি, তুমি মা হতে চলেছ, কিন্তু সেই সন্তানের বাবা আমি নই। আমার বুকের ভিতরটা ধক করে উঠলো। ওই মুহূর্তে মনে হচ্ছিল মাটিটা ফেটে যাক আর আমি তলিয়ে যাই। চিঠিতে আরো লেখা ছিল, তুমি ভাবছো আমি কিছুই বুঝি না, পাড়ার লোক আমাকে ভাবে বোকা, আমি সব বুঝি, শুধু চুপ করে থাকি। আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি ফিসফিস করে বললাম, তুমি সব জানো? অর্জুন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আমি সব জানি। আমি কান্নায় ভেঙে পড়লাম, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? তাহলে তুমি কেন আমার সাথে এই নাটকটা করলে? আমি ওকে জিজ্ঞাসা করলাম। ও কিছুক্ষণ চুপ করে রইলো, তারপর বলল, কারণ তুমি একা ছিলে। ওর দিকে আমি তাকিয়ে রইলাম। ও আবারও বলল, তুমি যেদিন রাস্তায় বসে কান্না করতেছিলে তখনই বুঝেছিলাম তুমি এমন একটা যুদ্ধে আছো যেখানে তুমি একাই আছো। ওর কথা শুনে আমার যেন কান্না থামছিল না। ও আবারও বলল, জানো এই পাড়ার মানুষ তোমাকে নিয়ে কি বলেছে? আমি মাথা নিচু করে ফেললাম। ও বলল, পাড়ার মানুষ বলেছে এই মেয়েটার আর কোনো ভবিষ্যৎ নেই। কথাগুলো যেন ছুরি হয়ে বিচ্ছিল আমার মনের ভিতর।
অর্জুন একটু এগিয়ে এসে মেঝেতে বসে পড়লো আমার সামনে, তারপর নিচু গলায় বলল, আমি চাইনি তোমার ভবিষ্যৎটা এভাবে নষ্ট হয়ে যাক। আমি অবিশ্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তুমি এই সন্তানের ব্যাপারটা মেনে নিতে পারবে? ওকে আমি জিজ্ঞাসা করলাম। ও হালকা হাসলো, তারপর বলল, এই শিশুটার তো কোনো দোষ নেই। আমার চোখ আবারও জলে ভিজে গেল। ও আরেকটা কথা বলল, আমার ভিতরে সবকিছু কেঁপে উঠলো। আমি চাই, যদি তুমিও চাও, এই বাচ্চাটাকে আমরা নিজের সন্তান হিসাবে বড় করব। আমি হঠাৎ চিৎকার করে উঠলাম, কেন? কেন তুমি আমার জন্য এত কিছু করবে? আমি তো তোমাকে ভালোবাসি না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। অর্জুন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি তো ভালোবাসি তোমাকে। ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। অনেকদিন ধরে ও চোখটা নিচু করে বলল, কখনো বলার সাহস পাইনি তোমাকে। ওর কথাটা শুনে আমি পাথর হয়ে গেলাম। এই মানুষটা যাকে সবাই বোকা বলে, ও এতদিন ধরে আমার জন্য এত কিছু অনুভব করেছিল। ও আবারও বলল, তুমি চাইলে আমি শুধু তোমার নামে স্বামী হয়ে থাকবো। আমি কখনো তোমার উপরে জোর করব না, কিন্তু কথা দাও তুমি আর নিজেকে কখনো একা ভাববে না। আমার বুক কান্নায় ভেঙে পড়লো। আমি জীবনে প্রথমবার বুঝলাম, কেউ আমাকে ব্যবহার করতে চায় না, কেউ আমাকে বাঁচাতে চায়। আমি ধীরে ধীরে বিছানা থেকে নেমে আসলাম আর বসে পড়লাম অর্জুনের সামনে। আমি কাঁপা কাঁপা হাতটা ওর দিকে বাড়িয়ে দিলাম আর বললাম, আমি চেষ্টা করব। একটু থেমে অর্জুন আমার হাতটা ধরলো। ওর হাতটা গরম, স্থির, কিন্তু নিরাপদ। সেই রাত্রে আমার প্রথম মনে হলো আমার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু আমি জানতাম না এই শান্তির আড়ালে লুকিয়ে আছে বড় একটা সত্য। আর সেই সত্য খুব শীঘ্রই আমার সামনে আসবে, আর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমি কাকে বাঁচাতে চাই। লাইভ স্টোরিটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।